হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। আজকে পার্সেন্টেজ বা শতকরার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি ক্লাস 3 তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে 10টি গুরুত্বপূর্ণ ম্যাথস পাবে তোমরা, যেগুলি আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা ক্লাস 1 এবং 2 দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শুরু থেকে শেষ অবধি ভিডিওতে থাকবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করা যাক আজকের আমাদের এই ক্লাসটি। তো চলো দেখে নিই আজকের যে প্রথম কোয়েশ্চেনটি। দেখো প্রথম কোয়েশ্চেনটি কি বলছে আমরা এখানে দেখে নিই। একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থী মোট ভোটের 40% পেয়ে 6000 ভোটে পরাজিত হয়। মোট ভোটার সংখ্যা কত? দেখো, যে ব্যক্তিটি পরাজিত হয়েছে সে কিন্তু 40% পেয়েছে। ক্লিয়ার? যে পরাজিত হয়েছে সে 40% পেয়েছে। আর যে পরাজিত হয়েছে আর যে জয়ী হয়েছে, দুজন প্রার্থী তো, তাদের মধ্যে ভোটের যে ডিফারেন্স সেটা কিন্তু 6000। কারণ যে হেরেছে সে 6000 কম পেয়েছে, যে জিতেছে সে 6000 বেশি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি না, এখানে ধরি মোট ভোটার সংখ্যা যে এখানে জানতে চেয়েছে আমাদের কাছে, তো ধরি মোট ভোটার সংখ্যা 100 ইউনিট। ক্লিয়ার? তো মোট ভোটার সংখ্যা যদি 100 ইউনিট হয়, তো যে ব্যক্তিটি হেরেছে সে 40% পেয়েছে। তো 100 ইউনিটের 40% আমরা বলতে পারি না 40 ইউনিট। তাহলে যে জিতেছে সে 100 ইউনিটের 60% পেয়েছে, তবেই তো 100% হবে। তো যে হেরেছে সে 40% পেয়েছে, তাহলে সে জিতেছে নিশ্চয় 60%, 60% পেয়েছে। তো 100 ইউনিটের 60% হলো 60 ইউনিট। ক্লিয়ার? এবার দেখো এই দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স কত? এই দুটি ইউনিটের মধ্যে ডিফারেন্স হলো 20 ইউনিটের। তো আমরা বলতে পারি না 20 ইউনিটের ডিফারেন্স মানেই হলো 6000 ভোটের ডিফারেন্স, মানে এটাই পার্থক্য। 20 ইউনিট যে পার্থক্য ইউনিটে, সেটা 6000 ভোটের পার্থক্য দুইজন প্রার্থীর মধ্যে। তো আমরা এখানে 1 ইউনিটের মান যদি বের করতে যাই, তো 1 ইউনিটের মান হবে এখানে আমাদের 300। বলো ইয়েস অর নো? তো 1 ইউনিটের মান আমরা কত পাবো? 300 পাবো। তো আমরা টোটাল ভোটের সংখ্যা কত ইউনিট ধরেছি? 100 ইউনিট। তো 100 ইউনিটের মান তাহলে কত স্যার? তো 100 ইউনিটের মান হবে এখানে, 100 ইউনিটের মান হবে 30,000। কত হবে? 30,000। তো আমাদের এখানে উত্তর দেখো অপশন সি তে আছে। তাহলে ইজি ছিল ম্যাথটি, কিছুই ছিল না, সিম্পলি সলভ করে দেবে পরীক্ষায়। তো চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে মুভ করি। ক্লিয়ার? তো দেখো কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। তার মানে 25% ভোটার কিন্তু ভোট দিতে আসেনি। ক্লিয়ার? যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2%, মানে যে ভোটগুলি দেওয়া হয়েছে তাদের মধ্যে আবার 2% ভোট কিন্তু বাতিল হয়ে গেছে। ক্লিয়ার? এবার যে ভোটগুলি গ্রহণযোগ্য, অর্থাৎ যে ভোটগুলি দেওয়া হয়েছে আর যেগুলি গ্রহণযোগ্য মানে বাতিল হয়নি, সেই ভোটগুলির মধ্যে কিন্তু 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে যিনি জয়ী হয়েছেন, তিনি কিন্তু এত ভোট পেয়েছেন। তিনি ভোট কত পেয়েছেন? 9261। অর্থাৎ বলা যেতে পারে যে ব্যক্তিটি নির্বাচিত হয়েছেন সেই ব্যক্তিটি 9261 ভোট পেয়ে থাকেন। তো মোট ভোটার কত এখানে জানতে চেয়েছে। তো দেখো এটাকে আমরা কিভাবে সহজে সলভ করব দেখে নাও। দেখো কি করব, এখানে বলেছে একটি নির্বাচনে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। তো আমি ধরে নিলাম 100 ইউনিটের মধ্যে 25% ভোটার যদি বিরত থাকে, তাহলে ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে 75%। তো 100 ইউনিটের 75% মানে 75 ইউনিট। আই রিপিট, দেখো 25% ভোটার কিন্তু ভোট দেয়নি। ক্লিয়ার? কিন্তু 75% তাহলে দিয়েছে। তো 100 ইউনিটে 75% মানে 75 ইউনিট ভোট দিয়েছে। এবার বলেছে কি, যারা ভোট দিয়েছেন তাদের আবার 2% ভোট কিন্তু বাতিল হয়েছে। তো ধরো
100% লোকে ভোট দিয়েছে, তাদের মধ্যে 2% যদি বাতিল হয়, তাহলে গ্রহণযোগ্য ভোট কত? গ্রহণযোগ্য ভোট হলো 98। মানে 2% যদি বাতিল হয় তাহলে 98% গ্রহণযোগ্য। তো 100 ইউনিটে 98% মানে 98 ইউনিট। ক্লিয়ার? এবার দেখো, গ্রহণযোগ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি জয়ী হয়েছেন, ঠিক আছে? তো দেখো, গ্রহণযোগ্য ভোট আমি ধরে নিলাম এখানে 100 ইউনিট। তো 100 ইউনিট গ্রহণযোগ্য ভোটের কত শতাংশ ভোট? 75%। তার মানে 75 ইউনিট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি কত ভোট পেয়েছেন? 9261। এবার এখানে একটা অনুপাত করে দাও, ছোট্ট একটা অনুপাত করে দাও। করে দিলাম। এবার দেখো, 75 আছে এখানে, 25 3 75, এখানে 25 4 100। যেহেতু অনুপাত, বোথ সাইডে আমরা ক্যান্সেল করছি, কাটছি। আবার দেখো 25 3 75, আর দেখো 25 4 100, আবার দেখো এখানে 2 2 4, আর 2 49 98 যাবে। ক্লিয়ার? আর দেখো কাটাকাটি যাবে না। তো এখানে দেখো আমরা কত পেলাম? 2 4 8, 8 100 800। এখানে কত পাবো? দেখো 9 3 3 9, 9 9 81, 9 4 36, আর 8 44। তাহলে কত হবে? 441। তো এটা দেখো টোটাল ভোটারের রেশিও, আর এটা হলো যে ব্যক্তিটি নির্বাচিত হয়েছে তার যে যতটা ভোট পেয়েছে সেই ইউনিট তার রেশিও। তো আমরা বলতে পারি না ব্যক্তিটি কত ভোট পেয়েছে? অরিজিনালি 9261। তাহলে 9261 মানেই 9261 মানেই কিন্তু 441 ইউনিটের বরাবর। বলো ইয়েস অর নো? হ্যাঁ, 441 ইউনিট মানেই হলো 9261 ভোট। তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই হবে? দেখো এখানে 441 দুইয়ে আর একে, হ্যাঁ 21 দিয়ে দেখো মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে 441 ইন্টু 21 সমান সমান 9261। তাহলে দেখো এখানেও আমরা যেহেতু অনুপাত, এখানেও আমরা 21 গুণ করব। তাহলে কত হবে? 0 0 8 1 8, 8 2 16। তাহলে কত হলো? 16,800। তাহলে টোটাল ভোটার কত ছিল? 16,800। অপশন ডি দেখো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ। ক্লিয়ার? তো এটাই আমাদের উত্তর। এভাবে সলভ করবে পরীক্ষায়, দ্রুত সলভ হবে নির্ভুল ভাবে। ঠিক, তাহলে চলো মুভ করি নেক্সট আমাদের যে প্রশ্নটি। দেখো, তো আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। তো 6 বছর পর জনসংখ্যা কত? এই ম্যাথটাতে কিছুই নেই, একদম সিম্পল, কয়েক সেকেন্ডই সমাধান হয়ে যাবে। কি করবে? দেখো 12,000 যে জনসংখ্যা, এই 12,000 জনসংখ্যা 2 বছর পর কত হচ্ছে? 18,000 হচ্ছে। ক্লিয়ার? তো দেখো, তাহলে দেখো কতটা বাড়লো, দেখতে বুঝতেই পারছো, 6,000 বৃদ্ধি পেল। 12,000 থেকে 18,000 হলো, তো বৃদ্ধি কত পেল? বৃদ্ধি পেল 6,000। ক্লিয়ার? এটা কত বছরে পেয়েছে? তো বলবে স্যার 2 বছরে পেয়েছে। তো 2 বছরে বৃদ্ধি হলো 6,000। তাহলে 1 বছরে কত বৃদ্ধি হবে? 2 1 2, তাহলে এখানে 2 3 6, তাহলে কত হবে? 3,000। তো স্যার 1 বছরে বৃদ্ধি হলো 3,000। তো 6 বছরে কত বৃদ্ধি হবে? 6 বছরে বৃদ্ধি হবে স্যার 18,000। 6 3 18,000। ইয়েস অর নো? ঠিক? তো 6 বছরে কত বৃদ্ধি হবে? 6 বছরে বৃদ্ধি হবে 18,000। তো 6 বছরে যদি 18,000 বৃদ্ধি হয়, তাহলে বৃদ্ধি হয়ে কত? 6 বছর পর জনসংখ্যা কত জানতে চেয়েছে। তো আগে থেকে জনসংখ্যা কত ছিল? 12,000, আর বৃদ্ধি হলো কত? 18,000। তো 12,000 প্লাস 18,000 যোগ করো, এখানে কত হবে স্যার? 30,000। কত হয়ে যাবে? 30,000। তাহলে মানে 6 বছর পর যে জনসংখ্যা হবে সেটা হবে 30,000। অপশন বি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোনো আর সন্দেহ নেই এখানে। তাহলে চলো মুভ করি আমরা প্রশ্ন 4, মানে প্রশ্ন নম্বর 4-এ। ঠিক, তাহলে চলো দেখে নিই প্রশ্ন নম্বর 4। দেখো, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি যদি তার আয়
এখানে তার হবে, তারা হয়ে গেছে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখো এখানে আমরা কি করব, ব্যক্তিটির আয়ের 20% সঞ্চয়। ক্লিয়ার? তো ধরো ব্যক্তিটি আয় করে 100 ইউনিট, তার 20% সঞ্চয় করেছে, তাহলে 100 ইউনিটে 20% মানে 20 ইউনিট, তাহলে 20 ইউনিট সে কিন্তু সঞ্চয় করে, 20 ইউনিট সঞ্চয় করে। এবার বলেছে তার আয় কিন্তু বৃদ্ধি পায় 10%। তো দেখো আয় 100 আছে, 10% যদি বৃদ্ধি পাবে তো আয় বৃদ্ধি হয়ে কত হবে স্যার? 110 হবে, হবে কিনা? তো আয় হলো 110 ইউনিট, 100% থেকে 10% বৃদ্ধি হলো, তাহলে 110 ইউনিট হলো। এবার তার সঞ্চয় তো 20%। তো দেখো এবার 110 আয়ের সঞ্চয় কত? 20%। তো 20% সঞ্চয় মানে কত সঞ্চয়? 20% সঞ্চয় মানে সঞ্চয় তার কিন্তু 22 ইউনিট। তো দেখো 22 ইউনিট সঞ্চয়। তো দেখো আগে সঞ্চয় হলো 20 ইউনিট, এখন সঞ্চয় 22 ইউনিট, এভাবে তো কন্টিনিউ চলতে যাবে। তো বলো সঞ্চয় কত বৃদ্ধি পেল? সঞ্চয় দেখো বৃদ্ধি পেল এখানে 2 ইউনিট। ক্লিয়ার? তো 2 ইউনিট সঞ্চয় বৃদ্ধি পেল। এবার বৃদ্ধির শতকরাটা জানতে চেয়েছে, কত শতকরায় কত বৃদ্ধি পেল। তো এখানে আমরা বৃদ্ধি পার্সেন্টেজ বের করব। ঠিক আছে? তো কত বৃদ্ধি পেয়েছে? 2 ইউনিট। 20 ইউনিটের ওপরে 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তো 20 ইউনিটের ওপরে 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে মানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে ইনটু 100 করব। তো দেখো 20, 5 এ 100, 5 2 এ 10। তো কত পার্সেন্টেজ বৃদ্ধি পেল? 10%। উত্তর সি এখানে আমাদের হয়ে যাবে। অপশন সি তে যে রয়েছে 10%, এটাই আমাদের কিন্তু উত্তর। তাহলে বুঝতে পেরেছো? তো চলো এবার মুভ করি আমরা কোশ্চেন নাম্বার 5 এ। ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 5, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে আমরা দেখে নিই। পি এর আয় কিউ থেকে 10% কম, কিউ এর আয় আর থেকে 20% কম, তাহলে আর এর আয় যদি 250 টাকা হয় তাহলে পি এর আয় কত? দেখো যে ম্যাথগুলি আমি সলভ করব একবার তোমরা আগে থেকে চেষ্টা করবে সলভ করার, ভিডিওটিকে পজ করে, তারপরে কিন্তু সলভ করে দেন আমি যেভাবে সলভ করব সলভটা একবার দেখে নিও। ঠিক আছে? পরীক্ষায় ইজিলি সলভ করতে পারবে উইদিন সেকেন্ডসে। দেখো তাহলে এখানে তিনজন ব্যক্তি আছে, একজন পি, একজন কিউ, অন্যজন আর। এবার কি বলেছে দেখো, বলেছে কিউ এর আয় আর থেকে 20% কম। তো আর এর আয় যদি আমি 100% ধরি তাহলে কিউ এর আয় কিন্তু আর থেকে কত? 20% কম। ক্লিয়ার? তো 20% কম, 100 এর 20% মানে হলো 20। তো 100 থেকে 20% কম মানে কত হবে? 80। ঠিক আছে? এগুলি তো খুব সিম্পল ব্যাপার, বেসিক জিনিস। এবার দেখো কি বলেছে, পি এর আয় কিউ থেকে 10% কম। তো দেখো 80 এর 10% কম, দেখো 10% কম, 10% কম মানে আমরা কত বলতে পারি? 10% কম লিখতে পারি 90/100। ঠিক আছে? তাহলে পি এর আয়টা পেয়ে যাব। 80 হলো কার আয়? 80 ইউনিট হলো কিউ এর আয়। তো এর 10% কম মানে কত হবে? এর 10% কম মানে হলো, এখানে 0 0 কেটে যাবে, 8 9 72, তাহলে 72। 72 হলো এখানে পি এর আয়, 72 ইউনিট। এবার দেখো এটাকে আমরা অনুপাতে রূপ দিলাম এবং ছোট করতে পারি। কত দিয়ে কাটবো? দেখো 4 দিয়ে কাটো, 4 25 এ 100। ক্লিয়ার? 4 20 80, আর দেখো 4 18 72। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, আর এর আয় 250 টাকা, আর ইউনিটে কত? 25 ইউনিট। তাহলে 25 ইউনিট সমান সমান যদি আমরা 250 টাকা বলি তাহলে কত দিয়ে 25 এ গুণ করলে 250 হয়? 10 দিয়ে। তাহলে 1 ইউনিটের মান আমরা 10 পেয়ে গেলাম। তাহলে দেখো তাহলে 18 ইউনিটের মান কত হবে? সিমিলার এখানে মাল্টিপ্লাই 10 করব, তাহলে কত হবে? 180। তাহলে পি এর আয় কত টাকা? 180 টাকা। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে দেখো সি হয়ে যাবে আমাদের। ওকে, তো চলো মুভ করি কোয়েশ্চেন নাম্বার 6 এ। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই।
দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 6, চালের মূল্য। দেখো এখানে চাল আর এখানে ময়দা হয়ে গেছে, এটাকে ময়দা ধরে রাখবে। হ্যাঁ, এটা চাল নয়, ময়দা। এখানে ময়দার মূল্য হবে। হ্যাঁ, দেখো ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 60 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। ক্লিয়ার? তবে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো বর্তমান মূল্য জানতে চেয়েছে। কখনো কখনো এ ধরনের কোশ্চেনে প্রিভিয়াস যে প্রাইসটা অর্থাৎ যে পূর্বের মূল্যটাও কিন্তু জানতে চেয়ে থাকে। ঠিক? তো এবার দেখো আমরা কি করব, এখানে সিম্পল একটা কাজ করবে যেটা তোমাদের বলে দিই। এখানে লেখো রুপিস, ওকে? আর এখানে লেখো যেটা দেখো ময়দার মূল্যটা কিসে দিয়েছে, মূল্য বলছি পরিমাণটা কিসে দিয়েছে, পরিমাণটা কেজিতে আছে, তো এখানে কেজি লেখো। গ্রাম থাকলে গ্রামে লিখতাম, সংখ্যায় থাকলে সংখ্যায় লিখতাম এতটি। তো দেখো এখানে কি দিয়েছে, কখনো কখনো এখানে আটা ময়দা ইত্যাদি এ সমস্ত, কখনো কলম খাতা ইত্যাদি যে কোনো কিছু থাকতে পারে। ওকে, এবার দেখো কি করব আমরা এখানে, এই যে 60 টাকা, 60 টাকায় 60 টাকা যে টাকাটা যেটা এখানে দেওয়া থাকবে সেই টাকাটা এখানে লিখবে 60 টাকা। এবার যে পার্সেন্টেজটা 25% কি হয়, কমে যায়। 25% কি হয়, কমে যায়। তো এখানে মাথায় রাখবে কমে যাবে বা বৃদ্ধি হবে, এখানে তোমার মাথা ব্যথা নেই কোনো, যদি তুমি বর্তমান মূল্যটা বের করছো। ক্লিয়ার? তো এখানে 25% আছে, আমরা 25%ই লিখে দেবো। এখানে আমরা লিখতে পারি না 25% লেখো, অথবা তুমি 25/100 লেখো, একই ব্যাপার। সমান সমান দাও এখানে। আর দেখো এখানে ময়দা কত কেজি, 5 কেজি, তো এখানে 5 লিখে দাও। কত লিখে দিলাম, 5। ক্লিয়ার? এবার যেহেতু 1 কেজি ময়দার বর্তমান মূল্য খুঁজেছে, তার জন্য এখানে আমাদের 1 আনতে হবে। তো সবার আগে চলে 5 কে তুমি ক্যান্সেল করো, এখানে 5 1 কে 5, আর দেখো 5 5 এ 25, আমরা কেটে দিতে পারি। এবার দেখো এখানে একটা শূন্য কাটলাম, আর দেখো 5 2 এ 10, আর এই 2 দিয়ে উপরে 3 কে 6 কে কাটলাম, 2 3 এ 6। তো বলো 1 কেজি সমান সমান কত টাকা হলো, 1 কেজি সমান সমান হলো 3 টাকা। তো এটাই বর্তমান মূল্য। তো 1 কেজির বর্তমান মূল্য কত, 3 টাকা। ব্যাস, স্পষ্টভাবে পেয়ে যাবে অ্যান্সার। কিন্তু যদি এখানে তোমাদের কাছে জানতে চায় যে পূর্বের মূল্য কত ছিল, 25% হ্রাস হওয়ার আগে যে ময়দার মূল্য, ওই 25% হ্রাস হওয়ার আগে কত দাম ছিল 1 কেজির, তখন ছোট্ট একটা কাজ করবে, সেটা তোমাদের বলে দিই। কি, বর্তমান দামটা কত আছে, 3 কেজি 3 টাকা প্রতি কেজি। এখানে দেখো 25% কমছে না, তো 25% কমছে, তো 25% কমছে মানে 100 তে 25 কমলে কত হবে, 75। তো এখানে আমরা নিচে 75 লিখে দিলাম, আর উপরে কিন্তু 100 লিখে দিলাম, উল্টে দিলাম। ঠিক আছে, কমছে, 25% কমছে, তাহলে আমরা কেমন লিখতে পারি, 75/100 লিখতে পারি না? কিন্তু আমরা বর্তমান থেকে পূর্বে যাচ্ছি, তাই এটাকে দেখো পাল্টে দিলাম। কি করে দিলাম, এটাকে আমরা পাল্টে দিলাম। এটাকে দেখো আমরা কি করলাম, পাল্টে দিলাম। ঠিক আছে, দেখো এটাকে আমরা পাল্টে দিলাম, এখানে এটাকে আমরা দেখো পাল্টে দিয়েছি। কি করে দিলাম, 100/75 করে দিলাম। এবার দেখো 3 25 এ 75, আর 25 4 এ 100, তো কত পেলাম, 4। এটাই আমাদের উত্তর। তো 4 টাকা হলো পূর্বের মূল্য প্রতি কেজি। ঠিক, এটাকে এভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, আমি এভাবেও দেখিয়ে দিই, অনুপাতের নিয়মেও দেখিয়ে দিই। তো দেখো 25% কমছে, তো ধরো আগে 100 ইউনিট ছিল দাম, 1 কেজির দাম, 25% কমে কত ইউনিট হলো, 75 ইউনিট হলো। ক্লিয়ার? তো এটা আগে ছিল, এটা বর্তমানে। তো দেখো এটা কেটে দাও, অনুপাত যেহেতু বোথ সাইডে, 25 4 এ 100, 25 3 এ 75। তো দেখো 4 ইউনিট অনুপাত 3 ইউনিট। এবার দেখো আমরা বর্তমান মূল্য কত পেলাম, 3 টাকা প্রতি কেজি। তো এটাই তো আমাদের বর্তমান মূল্য, তো 3 ইউনিট সমান সমান 3 টাকা। কত দিয়ে মাল্টিপ্লাই, 1 দিয়ে। তো 1 দিয়ে এখানেও মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে, 4 টাকা। তো পূর্বের মূল্য 4 টাকা। যে নিয়মে তোমাদের ইচ্ছে করতে পারো, যেটা সহজে লাগবে। ঠিক, তাহলে চলো, যেহেতু আমাদের এখানে জানতে চেয়েছিল বর্তমান মূল্য,
তো বর্তমান মূল্য আমাদের কত, একবারই আমরা কেটে এখান থেকে বের করে দিলাম। তো 1 কেজির মূল্য 3 টাকা। তো উত্তর দেখো এতে আছে, এই অপশনে আছে। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটিতে যাই, কোশ্চেন নাম্বার 7 এ। ঠিক দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 আমরা এখানে দেখে নিই। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? ক্লিয়ার? তো দেখো এবার কি করব আমরা, বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়া হলো। তো ধরে নিলাম বাক্সে মোট 100 ইউনিট টাকা ছিল। তো এখান থেকে যদি আমরা 40% টাকা তুলে নিই, তার মানে কত টাকা তুলবো? 40 টাকা, বা 40 ইউনিট আমরা তুলবো, 40 ইউনিট টাকা। আমরা টোটাল টাকা কত ধরেছি? 100 ইউনিট ধরেছি। তো 100 ইউনিটকে বেস ধরলে আর 40% টাকা যদি আমরা বাদ করি, তাহলে 40 ইউনিট বাদ করব না? ক্লিয়ার? তো আমরা এখান থেকে 40% বা 40 ইউনিট একই ব্যাপার বাদ করলাম। তো আমাদের কাছে অবশিষ্ট কত রইল? 60 ইউনিট। এবার বলেছে অবশিষ্টের 40% পুনরায় রাখা হলো। তো অবশিষ্ট কত? 60 ইউনিট। 60 ইউনিটের 40% কত? 24 ইউনিট হবে। দেখো 60 ইউনিটের 40% কত হবে? 24 ইউনিট হবে। তো 24 ইউনিট বা 40%, ওকে, 40 অবশিষ্টের 40% মানে 24 ইউনিট। 60 এর 40% কত? 24। পুনরায় রাখা হলো, তাহলে কত রাখলাম স্যার? রাখলাম আমরা 84, মানে 24 রাখলাম। তাহলে এবার কত আছে বাক্সে? 84 ইউনিট টাকা আছে। তো বলছে বাক্সে 84 ইউনিট টাকা আছে, আর ছিল কত? 100 ইউনিট, আর এখন আছে 84 ইউনিট। তাহলে বাইরে কত টাকা আছে? বাইরে আছে কত ইউনিট টাকা, সেটা আমরা বের করে নিই। বাইরে আছে 100 মাইনাস 84 সমান সমান কত হবে? এখানে 16 ইউনিট। মাইনাস করলে 16 ইউনিট টাকা কিন্তু বাইরে আছে। আর এটা তো ইউনিটে 16 ইউনিট, কিন্তু অরিজিনালি কত টাকা বাইরে আছে? 144। তো আমরা বলতে পারি না 16 ইউনিট বরাবর 144? তো স্যার 1 ইউনিট বরাবর কত? 1 ইউনিট বরাবর 9। দেখো 16 দিয়ে এটা কাটলে আমরা 9 পাবো না? 16 একে 16, 16 9 144। তো 1 ইউনিট বরাবর কিন্তু 9। তো বাক্সে আমরা কত ইউনিট টাকা ধরেছিলাম? 100 ইউনিট টাকা। তো 100 ইউনিটের মান কত স্যার? 1 ইউনিট যদি 9 হয়, তো 100 ইউনিট মানে কত হলো? 100 ইউনিট মানে হলো স্যার 900। তো আমাদের উত্তর দেখো অপশন সি তে আছে। নিঃসন্দেহে বলতে পারি 900 টাকা বাক্সে ছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে চলো মুভ করি নেক্সট ম্যাথটিতে, কোশ্চেন নাম্বার 8 এ। ওকে, তাহলে চলো কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 আমরা এখানে দেখে নিই। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? দেখো এখানে একটা সিম্পল কাজ করবে, এই ম্যাথটা, এই যে ম্যাথটা দিয়েছে একটা পরীক্ষায় আসা ম্যাথ, এখানে দেখো সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, অপশন টেস্ট আমরা করব। কিরকম অপশন টেস্ট? যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজটা কিন্তু, যে পার্সেন্টেজ মানে এই 75% অঙ্ক, 55% জীবন বিজ্ঞান, আর অঙ্ক প্লাস জীবন বিজ্ঞান উভয়ে যে পার্সেন্টেজটা হবে, সেই পার্সেন্টেজটা এদের মধ্যে যে কোনো একটাকে আমরা এখানে বসাবো আর ইনটু 100 করে কিন্তু বের করব, তবেই আমরা ওই পার্সেন্টেজটা পাবো কিন্তু। ক্লিয়ার? তো দেখো সিম্পলি ভাবো একটা কথা, এখানে যদি আমি এমন একটা, এখানে যে সংখ্যাটা আমরা বসাবো, এই স্থানে যে সংখ্যাটা আমরা বসাবো এই চারটা অপশনের মধ্যে, বলো সেটা 15 দিয়ে কমপ্লিটলি কাটা যাবে কিনা? কারণ এখানে কি দেখো 0 0 আমরা ক্যান্সেল করলাম,
আর এখানে 15 পড়ে রইল। এবার এই n সংখ্যক সংখ্যাটি 15 দিয়ে কাটা যাবে কিনা, তো বলো এই চারটার মধ্যে কোনটা 15 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল? একমাত্র অপশন এ ছাড়া আর কোনোটা নেই। তো এভাবে আমরা উত্তর কিন্তু পেয়ে যেতে পারি, একটা উপায় অপশন টেস্ট। ক্লিয়ার? এবার দেখো আরেকটা উপায় কি আমরা এখানে করতে পারি সেটা তোমাদের বলি। সিম্পল একটা কাজ করবে কি, এই যে 75% আর 55%, এই 75% আর এখানে 55%, এদের যোগফল, ঠিক আছে, অতিরিক্ত কত আছে সেটাই আমাদের উত্তর হবে। এটা যোগফল করো, তাহলে দেখো 130 পাবে। তো 130 মাইনাস 100, অতিরিক্ত কত? 30, তাহলে এটাই আমাদের উত্তর 30%। তো এবার বলবে স্যার 30% তো অপশনে নেই। অপশনে কি আছে? উভয় পরীক্ষায়, উভয় যে পরীক্ষা দিয়েছে কত পার্সেন্টেজ পরীক্ষার্থী, মানে কতজন পরীক্ষার্থী, পার্সেন্টেজ 30। এবার স্যার 1500-তে মোট পরীক্ষার্থী তো 1500, তো 1500-তে 30% যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো দেখো কত হবে, 0 0 কাটো, 3 15 45, 450, তাহলে উত্তর আমাদের দেখো অপশন এ। কোনো সন্দেহ? তো বলবে নেই। ঠিক? ক্লিয়ার? তাহলে চলো মুভ করি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে এখানে, কোন গ্রামের 60% নিরক্ষর আর লোক সংখ্যা নিরক্ষর আর সাক্ষরদের 28% মহিলা, যদি 4320 পুরুষ সাক্ষর হয় জন, এতজন পুরুষ সাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তো দেখো এখানে কি করবে সেটা বলে দিই। দেখো ওই গ্রামের নিরক্ষর কত বলো, নিরক্ষর এত, আর এখানে স্বাক্ষর বলেছে, আর এখানে দেখো স্বাক্ষর দিয়েছে। তো দেখো এই দুটো ক্ষেত্রে স্বাক্ষরের কথা বলেছে, এখানে নিরক্ষর, তো এই নিরক্ষরকে আমরা স্বাক্ষরে নিয়ে যাব। কি করব দেখো, ধরি 100 ইউনিটে, 100 ইউনিট জনে নিরক্ষর কত বলতো? 60%। তাহলে স্বাক্ষর কত? 40%। তো 100-তে 40% মানে কত হবে স্যার? 40 ইউনিট। 100-তে 40%, দেখো 60% নিরক্ষর, তাহলে 100%-এ কত পড়ে রইল? তাহলে 100%-এ কত পড়ে রইল? 40%। তো এই 40% তাহলে স্বাক্ষর। তো 100 ইউনিট আমি টোটাল লোক সংখ্যা ধরেছি, তো 100 ইউনিটে 40% স্বাক্ষর মানে 40 ইউনিট স্বাক্ষর। কোনো সন্দেহ নেই। এবার কি বলেছে, সাক্ষরদের 28% মহিলা, সাক্ষরদের 28% মহিলা, তাহলে সাক্ষরদের 28% মহিলা হলে তো 100%-এ যদি 28% মহিলা হয়, তাহলে বাকি কত? 72%, তাহলে কি 72% পুরুষ? তা আমরা বলতে পারি না। তাহলে 100 ইউনিটে, 100 ইউনিটে যদি 28% মহিলা হয়, তাহলে বাকিটা 72% পুরুষ। তো 100 ইউনিটে 72% পুরুষ মানে 72 ইউনিট পুরুষ। ক্লিয়ার? এবার দেখো এখানে এই যে, তাহলে এই যে 40% যেটা স্বাক্ষর, স্বাক্ষরদের মধ্যে এই 40% বা 40 ইউনিট, এই স্বাক্ষরের মধ্যে 72 ইউনিট কি পুরুষ। তাহলে এবার যেটা আমরা পাবো মাল্টিপ্লাই করে এই সাইডে, সেটা হবে পুরুষ জনসংখ্যা, মানে পুরুষ স্বাক্ষর জনসংখ্যার বরাবর, আর এটা হবে আমাদের টোটাল মোট লোক সংখ্যার বরাবর। তো এবার দেখো আমরা কি করব এখানে, দেখো এটাকে আমরা ছোট করে নিয়ে আগে দেখো এটা কাটলাম, দেখো 4 25-এ 100, তাহলে এখানে কত হলো স্যার? দেখো এখানে হলো 250 অনুপাতে, আর এখানে দেখো হলো 72। তো আমরা বলতে পারি না এই 72 মানে কার বরাবর? এই পুরুষ জনসংখ্যা স্বাক্ষরের বরাবর, এটার বরাবর, কারণ এটাই তো স্বাক্ষর। এই সাইডটা আমাদের ছিল পুরুষদের স্বাক্ষর জনসংখ্যার বরাবর, আর অরিজিনালি পুরুষ স্বাক্ষর জনসংখ্যা কত? 4320। তো এটা কত দিয়ে মাল্টিপ্লাই হবে বলো, কত দিয়ে মাল্টিপ্লাই যাবে? 72। এটা আমরা আরো অবশ্য ছোট করতে পারতাম, ঠিক আছে। দেখো এটাকে যত ছোট করবে তত কিন্তু সুবিধা হবে। এখানে আমরা আরো এটাকে ছোট করতে পারি। দেখো এখানে 2 5-এ 10,
আর দেখো 2 36 72 আরো ছোট হচ্ছে। যত ছোট করবে কিন্তু সুবিধা হবে অনুপাতটাকে। তো এখানে দেখো 5 25 125 পেলাম, আর এখানে আমরা 36 পেলাম। এবার বলতে পারি এই 36 সমান সমান 4320 এর বরাবর। তো দেখো 36 একে 36, 36 দুয়ে 72, তার মানে 120। তাহলে 36 120 হলো 4320 এর বরাবর। তাহলে দেখো এখানেও তাহলে এটা 1 ইউনিটের মান, তো তাহলে 125 ইউনিট সমান সমান কত হবে স্যার? 125 ইন্টু 120 সমান সমান হবে এখানে 15,000। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে হবে 15,000, মাথায় রাখবে। তো আমাদের উত্তর এখানে অপশন ডি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, ম্যাথটা একদম সিম্পল, অনুপাতের রুল বসিয়ে দাও, ম্যাথটা সিম্পলি সলভ হয়ে যাবে। ঠিক, তাহলে চলো আমরা আজকের যে আমাদের শেষ ম্যাথটি সেটাতে আমরা মুভ করি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এ আমরা চলো মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, দেখো 10 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে আমরা একটু দেখে নিই। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন যদি 5,000 টাকা হয়, তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? অনেক সিম্পল, কিছুই নেই ম্যাথটাতে। তার বেতন এখানে দেখো আমাদের অবশ্যই আগেই বলে দিয়েছে। তো তার বেতন ধরো কত, এখানে বেতন 5,000 টাকা আছে, দেওয়াই আছে। তো বেতনের 10% তিনি ব্যাংকে জমা করেন, আর অবশিষ্ট টাকার বলেছে। তো 10% যদি ব্যাংকে জমা করে থাকেন, তো ধরো 100%-এর যদি 10% ব্যাংকে জমা হয়, তো কত শতাংশ? অবশিষ্ট 90%। তা আমরা বলতে পারি না এখানে 90% অবশিষ্ট, লিখলাম। এবার বলেছে অবশিষ্টের 4% বাড়ি ভাড়া দিলেন। তো জানতে চেয়েছে যে কত টাকা বাড়ি ভাড়া দিলেন। তো এটাই তো আমার অবশিষ্ট টাকা যেটা পাবো। তো এটা থেকে 4% বাড়ি ভাড়া দিবে। তো এটা থেকে 4% বাড়ি ভাড়া দিবে। তাহলে বাড়ি ভাড়া কত দিবে? ব্যাস এটাকে গুণ করলে তোমার অ্যান্সার এখানে চলে আসবে। তাহলে দেখো এখানে 4টা শূন্য, এখানেও 2টা আর 2টা 4টা শূন্য, তাহলে উপরে 4টা শূন্য ক্যান্সেল করে দাও। 5 9 45, 45 4 180। তাহলে কত হবে? 180। দেখো অপশন সি তে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটা লাইক করে দাও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন যদি আছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আগামী দিনে যে সমস্ত ক্লাসগুলি তোমাদের জন্য আনবো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, তোমরা অনেক অনেক লাভান্বিত হবে। তাহলে চলো ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।